এখন তুলকালাম চলছে উচ্চ আদালতে, বিশেষ করে আইনজীবীদের মধ্যে। আইনজীবীরা বলছেন আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বক্তব্য প্রত্যাহার না করলে আসিফ নজরুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে প্রধান বিচারপতির কাছে আর্জি জানাবেন আইনজীবীরা। জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষে বেদরক পিটুনি খেয়েছে এই বৈষম্য বিরোধী নেতারা, এনসিপির নেতারা, জুলাই যোদ্ধারা। একেবারে গণদোলাই যাকে বলে সেটি দিয়েছে। আওয়ামী লীগ যে খুব শীঘ্রই ফিরছে, অলরেডি সকল আলামত কিন্তু আপনারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা মোটামুটি ওয়ার্ল্ডের সকল দেশকে একত্রা করে ফেলেছে আওয়ামী লীগের ব্যাপার নিয়ে। ডক্টর ইউনূস নিজেই জরুরি সতর্কবার্তা দিয়েছেন এবং বিরাট প্রস্তুতি নেওয়ার জরুরি আহ্বান জানিয়েছেন। কি ঘটতে পারে, কি বা পদক্ষেপ নিয়েছেন? সম্মানিত দর্শক, আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই। তো চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই। সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুলের একটি বক্তব্য নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হয়েছে, আর সেই বক্তব্যকে কেন্দ্র করে এখন তুলকালাম চলছে উচ্চ আদালতে, বিশেষ করে আইনজীবীদের মধ্যে। কি সেই বক্তব্য ছিল? সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন যে উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে 4-5 ঘন্টায় প্রায় 800 মামলায় জামিন দিয়েছে। 4-5 ঘন্টায় প্রায় 800 মামলায় জামিন দিয়েছে। জামিন উনি দিতেই পারেন, কিন্তু 4-5 ঘন্টায় 800 মামলা কি শোনা সম্ভব? এটা কি আসলে বিচারিক বিবেচনায় ছিল কিনা, এরকম আরো কিছু প্রসঙ্গ উঠেছে। আমাদের মনে হয় বিষয়গুলো বিবেচনা করে আমরা কয়েক সপ্তাহের মধ্যে একটি আইনি অর্থাৎ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 চূড়ান্ত করার পদক্ষেপ নিতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষক আসিফ নজরুলের এই বক্তব্যের সমালোচনা করে প্রতিবাদ সমাবেশে আইনজীবীরা বলছেন আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বক্তব্য প্রত্যাহার না করলে আসিফ নজরুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে প্রধান বিচারপতির কাছে আর্জি জানাবেন আইনজীবীরা। অন্যথায় তারা নিজেরাই মামলা করবেন, এমনকি উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। আইন উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, আপনি সিনিয়র আইনজীবীদের সঙ্গে বসেন, আমাদের সঙ্গে চা খান, বিচার বিভাগ নিয়ে অসম্মানজনক বক্তব্য প্রত্যাহার করেন, এতে আপনি ছোট হবেন না। প্রতিবাদ সমাবেশ থেকে আইনজীবীরা বলেন, আপনি শিক্ষক মানুষ, ভালো কথা, সুপ্রিম কোর্ট সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা অধ্যত্বপূর্ণ। এই বক্তব্যের জন্য আপনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এই বক্তব্যের জন্য অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানানো উচিত ছিল, কারণ তারাও তো আদালতে ছিলেন, তারা তো আপত্তি তোলেননি। অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী বলেন, উচ্চ আদালতের বিচারপতিরা স্বাধীন কিনা? গণঅভ্যুত্থানের দাবি ছিল স্বাধীন বিচার বিভাগ। আজ বিচার বিভাগ আক্রান্ত। বিচার বিভাগের উপর যখন আঘাত আসবে তখন আমরা ঐক্যবদ্ধ। বক্তব্য প্রত্যাহারের সময় বেঁধে দিয়ে সৈয়দ মামুন মাহবুব বলেন, 31 অক্টোবরের মধ্যে আইন উপদেষ্টা তার বক্তব্য প্রত্যাহার না করলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। মানে যথেষ্ট পরিমাণ খেপছে আইনজীবীরা, বোঝা যাচ্ছে। আইনজীবী সুরাইয়া বেগম বলেন, আসিফ নজরুল আইনের শিক্ষক, তিনি হাইকোর্ট সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন না। ধারণা রাখলে এরকম বক্তব্য দিতেন না। আজ পর্যন্ত তিনি অসৌজন্যমূলক বক্তব্য প্রত্যাহার করেননি। হাইকোর্ট স্বাধীন, বিচারকরা কি আদেশ দিয়েছেন সেটা তাদের বিষয়। আশা করি সুপ্রিম কোর্ট এই বিষয়ে আদালত অবমাননা মামলা করবে। তিনি বলেন, যে বিচার বিভাগের আইনজীবীদের সম্মান নেই, সেই বিচার বিভাগে বিচারপতিদেরও সম্মান নেই। আইনজীবী ও বিচারপতিদের সম্মান না থাকলে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে। যাই হোক, বোঝা যাচ্ছে যে প্রচন্ড রকম ভাবে তারা ক্ষিপ্ত হয়েছে। বলছেন যে আমরা যারা ফৌজদারি মামলা করি, আইনজীবী মহিউদ্দিন আহমেদ বলছেন যে আমরা যারা ফৌজদারি মামলা নিয়ে কাজ করি তাদের বেঁচে থাকার একমাত্র উপায় জামিন। রায় বা আদেশে ভুল হলে উচ্চ আদালত দেখবে। স্কুল মাস্টারি করা আর আইন চর্চা এক কথা নয়। আইনজীবীরা বলছেন, আসিফ নজরুল উচ্চ আদালতের বিচারিক কার্যক্রম সম্পর্কে ন্যূনতম ধারণা রাখলে বিচার বিভাগ নিয়ে আপত্তিকর মন্তব্য করতেন না। একজন স্কুল শিক্ষক আইন উপদেষ্টা হতে পারেন কিনা, তার আইন উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছে কিনা, একজন স্কুল শিক্ষককে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ কেন দেওয়া হয়েছে তার জবাব প্রধান উপদেষ্টাকে দিতে হবে। 23 অক্টোবর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি ওই কথা বলছিলেন যে আদালতে একটি বেঞ্চ একদিনে 4-5 ঘন্টায় 800 মামলায় জামিন দিয়েছেন। জামিন উনি দিতেই পারেন, কিন্তু 4-5 ঘন্টায় 800 মামলা শোনা কি সম্ভব? আচ্ছা, এই যে প্রশ্নটা করলো, এটা সম্ভব, আসলে সম্ভব। যে কারণে এটার কিন্তু কোনো পুরো রিপোর্টের মধ্যে আইনজীবীদের কোনো ব্যাখ্যা পাইলাম না যে তিনি যে প্রশ্নটা করছেন
যে 4-5 ঘন্টায় 800 মামলা কি শোনা সম্ভব? এটার উত্তর কোথায়? এটা তো উত্তর পাওয়া গেল না। সবাই বলছে যে এটা বলতে পারে না, এটা স্বাধীন বিচার বিভাগ, এটা এখতিয়ার বহির্ভূত। কিন্তু বিষয়টা হলো যে আসিফ নজরুল যে ভুল বলছে সেই ভুলটার ব্যাখ্যাটা কিন্তু পরিষ্কার হলো না। স্টেডিয়ামে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে 10 জন আহত, 6 জন আটক। গতকালকে চট্টগ্রাম স্টেডিয়ামে এমন ঘটনা ঘটেছে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে। ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে যে চট্টগ্রাম পাহাড়তলীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ক্রিকেটার সাকিব আল হাসানের নামে প্লে কার্ড প্রদর্শন ও জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করেছে। যারা জয় বাংলা স্লোগান দিয়েছে তাদেরকে সেখান থেকে পুলিশ আটক করেছে। তাদেরকে বলা হচ্ছে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী, ছাত্রলীগের নেতা, তাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর সেই সংঘর্ষে আহত হয়েছে জুলাই যোদ্ধা এনসিপির নেতারা। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দাবি করেছে আহতরা তাদের সংগঠনের কর্মী। এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিয়াদুল হৃদয় জানান, ম্যাচ চলাকালে সাকিব আল হাসানের নামে প্লেকার্ড ও জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে তর্কের সূত্রে এই সংঘর্ষ হয়। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। মূল কথা হলো সেখানে জয় বাংলা স্লোগান দেওয়াতে ক্ষিপ্ত হয়েছে তথাকথিত বিপ্লবী লাল স্বাধীনতাকামীরা, এনসিপির নেতারা। সেখানে ছাত্রলীগ বা যারাই হোক, যারা সেখানে স্লোগান দিয়েছে, জয় বাংলা স্লোগান দিয়েছে, তাদেরকে বাধা দিতে গিয়েছিল। সেখানেই মূল ঘটনা ঘটে গিয়েছে। সেখানে বেদরক পিটুনি খেয়েছে এই বৈষম্য বিরোধী নেতারা, এনসিপির নেতারা, জুলাই যোদ্ধারা। একেবারে গণদোলাই যাকে বলে সেটি দিয়েছে। সেখানে জয় বাংলা স্লোগান কারা দিয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত প্রমাণিত না। তারা কি আসলেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী নাকি সাধারণ মানুষ, সাধারণ কোনো শিক্ষার্থী? তবে সেখানে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটেছে, হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে, জুলাই যোদ্ধাদেরকে আহত করা হয়েছে, বেদরক পিটুনি খেয়েছে, গণদোলাই খেয়েছে। তদন্তের পর বোঝা যাবে আসলে কারা দোষী। তবে দোষী আর নির্দোষী সেটা প্রমাণের আগেই সেখান থেকে ছাত্রলীগের কর্মী হিসাবে চিহ্নিত করে 6 জনকে আটক করা হয়েছে। যারা এনসিপির নেতা, জুলাই যোদ্ধা পরিচয় দিয়েছে তাদেরকে পুলিশ আটক করেনি। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ডক্টর ইউনূস নিজেই জরুরি সতর্কবার্তা দিয়েছেন এবং বিরাট প্রস্তুতি নেওয়ার জরুরি আহ্বান জানিয়েছেন। আজই আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অঘটন ঘটতে পারে। হ্যাঁ, এরকম সতর্কবার্তা প্রফেসর ইউনূস নিজে দিয়েছেন। কি ঘটতে পারে, কি বা পদক্ষেপ নিয়েছেন? আসলে কি শেষ পর্যন্ত কিছু ঘটবে, না এই যে সতর্কবার্তা আগেভাগেই বলেছেন তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? দর্শক, খবর, সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা। মানে সবচেয়ে খারাপ প্রস্তুতি, বড় ধরনের কোনো স্যাবোটাজ, বড় ধরনের কোনো হামলা, নির্বাচন বানচাল করতে বড় কিছু এটা ঘটতে পারে। কি সেটা, কিসের প্রেক্ষিতে এটা প্রধান উপদেষ্টা বলেছেন? প্রথম কথা হচ্ছে, আপনারা দেখছেন দর্শক যে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছে। শেখ হাসিনা সাক্ষাৎকার দিতে শুরু করেছে, বিষয়টা এত সরল নয়। ভারত শেখ হাসিনার মাধ্যমে সাক্ষাৎকার দেয়াচ্ছে। শেখ হাসিনা 5 আগস্ট পালিয়েছে, 6 আগস্টেই চাইলে সাক্ষাৎকার দিত যদি ভারত সুযোগ দিত, কিন্তু ভারত বলেছে চুপচাপ বসে থাকুক। তা এখন যেহেতু শেখ হাসিনার ফাঁসির রায় 13 নভেম্বর হবে, আমরা বিশ্বাস করি, এবং নির্বাচন ঘনিয়ে আসে, জুলাই সনদের আইনি ভিত্তির সময় এসেছে, এই সময়টাতে এসে ভারত শেখ হাসিনাকে সামনে আছে এবং শেখ হাসিনার যে কন্টেন্টগুলো, যে বক্তব্যগুলো, যার সার কথা হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন তারা করতে দিবে না, তারা নাশকতা করবে, সরল অর্থ এটাই। তো ওইটাকেই হয়তো প্রফেসর ইউনূস স্পিক করেছেন যে না, আগামী নির্বাচনকে কেন্দ্র করে একটা খারাপ পরিস্থিতি ওরা ঘটাতে পারে, তা আমাদেরকে সতর্ক থাকতে হবে, মোকাবেলা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। তাহলে আওয়ামী লীগের যে নাশকতার পরিকল্পনা, ওইটাকে ইঙ্গিত করা হয়ে থাকতে পারে। আর দ্বিতীয় হচ্ছে, এখানে আরেকটা আশঙ্কা আছে, বিএনপি আসলে নির্বাচন চায় না বা নির্বাচন বানচাল করতে চায়, তারা জুলাই ভুলিয়ে দিতে চায়। বিএনপির একটা বিরাট সংকট আছে, বিএনপি ক্ষমতা আসতে পারবে না, তাদের জনপ্রিয়তা নেই, এজন্য নির্বাচন বানচাল বা এরকম নানান কিছুতে বিএনপির যোগসাজশ থাকতে পারে। অতএব হারু পার্টি সবসময় নির্বাচন বানচাল করতে চায়। অতএব আওয়ামী লীগ তো আছেই, এট দি সেম টাইম বিএনপিও ঘটনা ঘটাতে পারে। এইরকম একটা ভয় থেকে প্রফেসর ইউনূসের আশঙ্কা হয়ে থাকতে পারে। এখন আসলে কি কিছু পারবে না? কিচ্ছু পারবে না। চেষ্টা করবে কিন্তু ধরা পড়বে, দোলাই খাবে। আপনাদের মনে আছে 5 আগস্টের পর আওয়ামী লীগ আনসার বিদ্রোহ, অমুক তমুক, প্রশাসনিক কু, জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল না? দেখেন, এখন এনসিপি, জামাত, বিএনপির মধ্যে দূরত্ব, কিন্তু আওয়ামী লীগ কিছু করতে গেলে আওয়ামী লীগকে পেটাতে সবাই ঐক্যবদ্ধ হবে।
আওয়ামী লীগকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হবে, ওদের রাজনীতি একদম নাই করে দেওয়া হবে। ওরা কিচ্ছু করতে পারবে না। যারা ওদের হয়ে দেশে বিভিন্ন নাশকতা বা স্যাবোটাজ করতে যাবে ওরা ধরা পড়বে, ওদের এক পর্যায়ে ফাঁসি হবে। যেমন আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় কোনো অঘটন যদি কেউ ঘটাতে চায়, প্রশাসনের কেউ, আর্মির কেউ, ওর ফাঁসি হবে, কিচ্ছু করতে পারবে না। আওয়ামী লীগ এখন মরা হাতি, যে কেউ লাথি দিতে পারে। এই মরা হাতির কোনো পাওয়ার নাই, জাস্ট একটা বড় দৈত্যের মতো কিছু একটা বসে পড়ে আছে, ক্রেন দিয়ে না ধাক্কাইলে সে নড়াচড়া করতে পারে না। অতএব আওয়ামী লীগ কিছুই করতে পারবে না। আর হ্যাঁ, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন লুকিয়ে আছে, ফ্যাসিস্টদের দোসর এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। কিন্তু ঘরের মালিক যদি জেনে যায় যে আজকে চোর আসতে পারে, তাহলে জীবনে আর ওই ঘরে চুরি হয় না, আজকে অ্যাটলিস্ট হয় না, কারণ মালিক জেনে গেছে। ঠিক এরকম প্রফেসর ইউনূস দেশের জনগণ বুঝে গেছে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এটা হতে পারে যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। অতএব খারাপ কিছু ঘটবে না, ওটা ঠেকিয়ে দেওয়া যাবে। আর বিএনপি যদি খারাপ কিছু ঘটায় তাহলে রাজনীতি থেকে বিএনপি স্থায়ীভাবে হারিয়ে যাবে। অতএব বিএনপি এত বড় সাহস করবে না। বিচ্ছিন্নভাবে বিএনপি সন্ত্রাসীরা আকাম করবে, মাইর খাবে। যেমন এই ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি গুহারা হেরেও বেশি বড় আকাম করেনি। কেন করেনি? বেশি বড় আকাম করতে গেলে আমসালা সব যাবে, স্থায়ীভাবে রাজনীতি থেকে হারিয়ে যাবে। ওই আওয়ামী লীগের সাথে দিল্লিতে কলকাতায় গলাগলি করে থাকা লাগবে, এছাড়া কোনো উপায় নেই। এই জন্য বিএনপিও বড় আকাম করতে বা কেউ বড় আকাম করতে সাহস পাবে না, এক্সেপ্ট আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ করতে পারবে না, ধরা পড়বে। অত টেনশনের কিছু নেই। তবে আমাদের প্রস্তুতি নিতে হবে, সরকারের পাশে থাকতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। মানে সরকারের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে, চ্যালেঞ্জ আছে। তবে হ্যাঁ, ভারত যেভাবে শুরু থেকে ইউনূস সরকারকে ডিস্টার্ব করেছিল, চাপ দিয়ে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কিছুই তো পারেনি। ইউনূস তো ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের বিচার করছে, শেখ হাসিনার বিচার আয় পর্যন্ত এনেছে। এর মানে ভারত যে চেষ্টা করছে এতদিন তো পারেনি। ভারত তো হারু পার্টি, লুজার্স পার্টি বাংলাদেশে। ইন্ডিয়ান হেজিমনি তো নাই। আমাদের লড়াইটা, আমাদের সংগ্রাম, আমাদের বিজয় তো ভারতের বিরুদ্ধে। অতএব ভারত কিছু পারবে না। সরকারের উচ্চ পর্যায়ে নির্দেশনা আছে মানে এই ষড়যন্ত্র ব্যর্থ হবে, এটা আমরা বিশ্বাস করি। প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় 2 ঘন্টার অধিক সময় ধরে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রেস সচিব। যেমন সোশ্যাল মিডিয়ার ডিসইনফরমেশন, নির্বাচনের গুরুত্বপূর্ণ পদায়ন, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে প্রায় 2 ঘন্টা বৈঠক। এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি বিএনপির আপত্তি আছে যে এইটা এই হচ্ছে, এইটা সেই হচ্ছে, এই জামাত তমুক। এগুলো যারা সম্ভাব্য পরাজিত পার্টি তাদের এরকম অভিযোগের শেষ থাকে না। নাচতে না জানলে উঠান বাঁকা, তাদের কাছে উঠান অনেক বাঁকা। এগুলো তারা বলবে, কিন্তু বেশি কিছু করতে পারবে না। দলিল ডাকসু, ডাকসু চাকসু ডাকসু। নির্বাচন বর্জন করে আমাদের জালে ফাঁসানো হয়েছে, অমুক তমুক, অনেক কান্নাকাটি করবে, কিন্তু বাস্তবে কিছু করার সাহস পাবে না। কারণ যেহেতু জনগণ তাদের সাথে নেই, বাস্তবে কিছু করতে গেলে মাই খাবে সোজা হিসাবে। এই জন্য বিএনপি যতই কান্নাকাটি করুক, এটা যে মারাত্মক সিরিয়াস তা না। আওয়ামী লীগ যদি হুমকি দামকি দেখ, তাদের যে সক্ষমতা আছে বিষয়টা তা না। আমাদের যা সতর্ক থাকতে হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলছেন, নির্বাচন বানচাল দেশের ভিতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করছে। কারণ বাইরে থেকে কারা? ওই যে ভারত চায় নির্বাচন বানচালের একটা পরিবেশ তৈরি করে ইউনূসকে চাপ দিয়ে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনের একটা ব্যবস্থা করা। কারণ আওয়ামী লীগ যদি এবারে নির্বাচন থেকে ছিটকে পড়ে যায়, আবার জুলাই সনদ যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের ইতিহাসে আর কোনদিন দাজ্জাল আসার আগ পর্যন্ত, ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত আওয়ামী লীগ আসতে পারবে না। যখন দাজ্জালীয় শাসন কায়েম হবে ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত, তখন ওই দাজ্জালের পার্টনার হিসেবে হয়তো আওয়ামী লীগ আসতে পারে। ইমাম মাহাদি এসে আবার খেয়ে দিয়ে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। এক নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগকে দূরে রাখতে পারলে আওয়ামী লীগ শেষ। তারপরেই দেখবেন যে আওয়ামী লীগের লোকজন সব অন্য দলে চলে গিয়েছে, আর আওয়ামী লীগ নামে কোনো দল করার সুযোগ বাংলাদেশে আর থাকছে না। এটা আওয়ামী লীগের প্রাপ্য। আর আওয়ামী লীগের শীর্ষ নেতা অনেকের ফাঁসি হয়ে যাবে, দল হিসেবে আওয়ামী লীগের শাস্তি হবে। অতএব দর্শক, আগামী নির্বাচনকে কেন্দ্র করে অপ্রত্যাশিত বিভিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা চলবে, কিন্তু শেষ পর্যন্ত কেউ কিছু পারবে না। তবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।